এর ক্ষেত্রে ওতে একটা প্রবলেম ছিল, মানে ওপেন ক্লোজ এটা এটার এক্সাম্পলটা একটু মানে এক্সটেন্ড করা যাবে বাট মডিফিকেশন করা যাবে না, বিষয়টা একটু যদি এক্সপ্লেইন করতে। ধরো তোমার কাছে একটা বর্তমানে ধরো পেমেন্টের গেটওয়ে আছে, বর্তমানে তুমি একটা ফুড পান্ডায় অর্ডার করছো, ফুড পান্ডায় অর্ডার করার পর তুমি 3 ভাবে পেমেন্ট করতে পারো। একটা হলো গিয়ে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারো, একটা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, আর একটা ক্যাশ দিয়ে পেমেন্ট করতে পারো, এই 3 ভাগে। ঠিক আছে, এটা হলো গিয়ে তোমার ফিক্সড, এখানে তুমি মডিফাই করতে পারবে না। ওপেন ফর এক্সটেনশন, ক্লোজড ফর মডিফিকেশন। এখন ওপেন ফর এক্সটেনশন মানে তুমি জিনিসটাকে বাড়াইতে পারবা। এখন আমি ধরো আরেকটা পেমেন্টের ঢুকাইলাম, সেটা হলো কি আমি চাইলে ধরো আমি বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তো কি আগের গুলা ফিক্সডই আছে, আমি জাস্ট নতুন একটা পেমেন্ট মেথড অ্যাড করছি। তো আমি এক্সটেন্ড করছি, ওপেন ভাবে এক্সটেন্ড করছি, কিন্তু ক্লোজ ফর মডিফিকেশন। আগের কোনো মেথড আমি মডিফাই করি নাই। আমার বিটকয়েন অ্যাড করার জন্য কিন্তু আমার বিকাশও মডিফাই করা লাগে নাই, কার্ডও মডিফাই করা লাগে নাই, ক্যাশও মডিফাই করা লাগে নাই। এটাই হলো কি ওপেন ক্লোজড প্রিন্সিপাল। স্যার ওই সায়েন্স দিয়ে যে একটা বুঝাইছিলেন যে আমি চাইলে আমার কাছে ম্যাথ আর ফিজিক্স আছে, আমি চাইলে বায়োলজি অ্যাড করতে পারি কিনা বা নতুন চ্যাপ্টার অ্যাড করতে পারি কিনা, ওইটার ক্ষেত্রে কেমন? আচ্ছা ধরো হলো কি আমার কাছে একটা ফিজিক্সের বই আছে, ফিজিক্সের বইয়ের মধ্যে আছে হলো কি আমার কাছে আপাতত 5টা চ্যাপ্টার। ঠিক আছে, আমার মনে হইলো যে ফিজিক্সের বইয়ের মধ্যে আরেকটা চ্যাপ্টার ঢুকানো উচিত, যেটার নাম হলো কি কোয়ান্টাম কম্পিউটিং। ঠিক আছে, যেটা এত বছর আমাদের ইয়াতে পড়ানো হয় নাই। তো আমি কি করব, 6 নাম্বার একটা চ্যাপ্টার ঢুকাবো, যেটার নাম হলো কি কোয়ান্টাম কম্পিউটিং। তো কি আগের চ্যাপ্টার গুলো ফিক্সডই থাকবে, যা আছে সেম থাকবে, জাস্ট আমি একটা নতুন চ্যাপ্টার অ্যাড করব। আমরা সিলেবাস ছোট বড় করি না, যে আমরা সিলেবাস যা আছে, আগের সিলেবাস যা আছে তাই থাকবে, জাস্ট নতুন একটা চ্যাপ্টার অ্যাড হবে। জিনিসটা হলো অনেকটা এরকম। এই তো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ঈদের পর আজকে আমরা প্রথম পড়াশোনা করতে যাচ্ছি। বাহ, আমরা আগে একটু ফাইনালের সিলেবাসটা দেখি। এই হলো আমাদের ফাইনালের সিলেবাস। আমি অনেক কাটছাট করছি, কারণ এবার বিশাল ঝড় তুফান গেছে আমাদের উপর দিয়ে। মানে ঈদের আগে আসলে যত যাই বলো পড়তে ইচ্ছা করে না, ঈদের পরে যত যাই বলো পড়তে ইচ্ছা করে না। এর জন্য এত প্রেশার না নিয়ে সিলেবাসটা এতটুকু করা হয়েছে। আমি আর সঞ্জয় ভাই মিলে ডিসাইড করছি এই হলো আমাদের সিলেবাস। প্রথমে থাকবে হলো ফ্যাক্টরি, তারপর থাকবে হলো ফ্যাসাড। ফ্যাক্টরি আর ফ্যাসাড আমরা পড়ছি। আজকে আমরা পড়বো হলো কি অবজারভার। এমভিসি পড়া হয়েছে, সলিড পড়া হয়েছে। মিড টার্ম থেকে একটা জিনিস আসবে, সেটা হলো গিয়ে রিফ্যাক্টরিং এন্ড কোর্সম্যান। আরেকটা জিনিস বলি, চিন্তার কিছু নাই, রিফ্যাক্টরিং কোর্সম্যান অনেকের কঠিন লাগে, ঠিক আছে, আমি যতটুকু পারি এবার ইজি কোয়েশ্চেন করব, কারণ আমাদের আরো আছে। এবার আমরা ওরকম ক্লাসও পাইনি, মাত্র কয়টা ক্লাস পাইছি আমার হাতে গোনা, মনে হয় 4টা কিংবা 5টা ক্লাস পাইছি। হ্যাঁ, কে মেসেজ দেয়? স্যার এইটা কি ওই মিডে যেরকম ফরম্যাটে ছিল ওইরকম ফরম্যাটে? ইয়েস, মিডের ফরম্যাটেই থাকবে, বাট সোজা হবে। মিডে কি প্যাচাইছিল? মিডে মনে হয় প্যাচাইছিলাম, বাট ফাইনালে ইজি থাকবে, দেখলে বুঝতে পারবা কোনটা কি। এবারে ফাইনাল কোয়েশ্চেনটা এক কথায় মোটামুটি পুরো ফাইনাল কোয়েশ্চেনটাই সোজা হবে। আমি নিজে এবার ইজি কোয়েশ্চেন করব, ওই কুইজের মতো পেঁচাবো না, মিডের মতো পেঁচাবো না, বহুত পেঁচাইছি, এখন নর্মাল সলিড। বাট মুখস্থ বিদ্যার কিছু থাকবে না, তোমাদের সব খালি লজিক্যাল ভাবে আর কি অ্যান্সার করতে হবে। যেমন আমি বলে দিই, তোমার ফ্যাক্টরি আর ফ্যাসাড যে আছে, ফ্যাক্টরি, ফ্যাসাড আর অবজারভার, এই 3টা ইয়া থেকে থাকবে হলো গিয়ে কোড, ইউএমএল ডায়াগ্রাম, আর হলো গিয়ে আউটপুট। কোড লিখতে হবে, এই যে এই ফ্যাক্টরি আর ফ্যাসাড একদম সেম তোমরা কুইজে যেরকম দিছো ওরকম কোড আর একটা ইউএমএল থাকবে, কোড আর ইউএমএল। আর অবজারভার যেটা আজকে পড়াবো, অবজারভার থেকেও সেম। আচ্ছা ঠিক আছে, আমি বলেই দিই, সেটা হলো কি তোমাদের অবজারভার থেকে আউটপুট আসবে।
আমি একটা কোড, তোমার সব পুরো কোড লেখা থাকবে, এটা থেকে জাস্ট আউটপুট লিখতে হবে। আর এই তিনটা প্যাটার্নের মধ্যে সবচেয়ে সহজ হলো কি অবজারভার। এটা ইজি, খুব ইজি। আমি জাস্ট একবার আজকে দেখাইলে বুঝে যাবো। স্যার তাহলে এমভিসি আর সলিড কি মানে জাস্ট আইডেন্টিফাই করতে হবে কোনটা কি? আচ্ছা, এমভিসি আর সলিডের মধ্যে আসি। এমভিসি থেকে যেটা থাকবে সেটা হলো যে তোমাকে একটা স্টেট দিয়ে দিবে। তো তোমার যে আর্কিটেকচারটা পড়ছো না, আর্কিটেকচারটা মানে একটা ওই সিনারিওর উপর বেস করে তোমাকে এক্সপ্লেন করতে হবে। যে ধরো আমি দারাজে গেলাম, দারাজে গিয়ে আমি একটা মাউস অর্ডার করতে চাইলাম। মাউস অর্ডার করতে চাইলে এমভিসি প্যাটার্নটা কিভাবে কাজ করবে? প্রথমে হলো গিয়ে এই যে এটা হলো গিয়ে আমার কাছ থেকে রিকোয়েস্ট যাবে হলো গিয়ে কন্ট্রোলারের কাছে, কন্ট্রোলারের কাছ থেকে যাবে হলো গিয়ে মডেলের কাছে। মডেল দেখবে আমি যে মাউসটা ডাটাবেজে দেখবে আমি যে মাউসটা খুঁজতেছি সেটা আমার ওয়েবসাইটে আছে কিনা, যদি থাকে তাহলে ডাটাবেস থেকে মডেলের কাছে আসবে। যদি মডেলের কাছে আসার পর সে পাঠাবে হলো গিয়ে কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার জানতে পারবে আচ্ছা এই মাউসটা আমার ওয়েবসাইটে আছে, তো তখন মাউসটা তো আমার যে রিকোয়েস্ট করছিল ক্লায়েন্ট তাকে আমার প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশনের জন্য চলে যাবে ভিউ এর কাছে। ভিউ এর কাছে গিয়ে নতুন একটা ট্যাবে প্রেজেন্টেশন ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে আবার কন্ট্রোলের কাছে আসবে, কন্ট্রোলার থেকে আবার আমার কাছে পাঠাবে। এই যে সিনারিওটা এক্সপ্লেন করলাম এরকমই থাকবে এমভিসি প্যাটার্নে। তোমাকে জাস্ট একটা সিনারিও দিয়ে দিবে, ওই সিনারিও থেকে তোমাকে জিনিসটা এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন সোজা করব তার মানে এই না যে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ এমভিসি, আর তুমি ওখানে মন মতো লিখবা এম স্ট্যান্ডস ফর মডেল, ভি স্ট্যান্ডস ফর ভিউ, সি স্ট্যান্ডস ফর কন্ট্রোলার। এটা একটা টিয়া পাখিরা যদি 2-3 দিন বলা হয় ওও বলতে পারবে, এরকম না। তোমাকে জাস্ট একটু লজিক্যালি ভাবতে হবে যে কোন স্টেট থেকে কোন স্টেটে যাবে। এমনও হইতে পারে ডাটাবেস স্টেটে গেলই না, ভিউ স্টেটে আমার যাওয়ার প্রয়োজনই হইলো না, বা কন্ট্রোলার থেকেই রিকোয়েস্ট ফিরে আসলো, যে কোনো কিছু হইতে পারে। সিনারিওটা ভালো মতো পড়বা, ওখান থেকে ইয়া করবা। সলিড থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে? সলিড থেকে হলো গিয়ে সেম, তোমাকে একটা সিনারিও দিয়ে দিবে, বলবে যে এখানে কোন প্রিন্সিপালের সমস্যা আছে, ওইটার সলিউশন লিখো। যেরকম ধরো আমার কাছে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা একই সাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টা কাজ হলো গিয়ে করতে পারে। একটা ক্লাস 4টা কাজ করতে পারে। তখন তোমাকে জিজ্ঞেস করলো যে সলিড প্রিন্সিপালের মধ্যে কোন প্রিন্সিপালটা এই রুলস এর এগেইনস্টে গিয়েছে। তখন বলবো সেটা সিঙ্গেল রেসপন্সিবলের এগেইনস্টে। কেন? সিঙ্গেল রেসপন্সিবল মানে হলো কি একটা ক্লাস একটা কাজই করতে পারবে, তাকে মডিফাই করার জন্য একটা রিজনই থাকা উচিত। এখন তোমার একটা ক্লাস 1000টা কাজ করতেছে, এটা সম্ভব না। ওকে স্যার সলিডের ডিটা একটু আরেকবার বলেন, ডিপেন্ডেন্সি ইনভার্সন। আচ্ছা, ডিপেন্ডেন্সি ইনভার্সন আমি ক্লাসে কি এক্সাম্পল দিয়েছিলাম ভুলে গেছি, বলো তো। স্যার বলছিলেন যে একটা মডিউল আরেকটার উপরে ডিপেন্ড করবে না। আচ্ছা, এটা হলো কি এই যে আজকে অবজারভার যে পড়াবো, অবজারভার আমি যখন অবজারভারটা কোডটা এক্সপ্লেন করব তখন জাস্ট আমাকে একটু মনে করে দিও যে স্যার ওই ডিপেন্ডেন্সি ইনভার্সনটা এক্সপ্লেন করতে চাইছিলেন, ওই কোডের মধ্যেই আজকের ইয়ার মধ্যে এটা আছে, তখন দেখা দিব না, আমি জাস্ট এটা মনে করে দিও। ওকে, এই হলো গিয়ে আমাদের ফাইনালের সিলেবাস। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, প্যারা নেওয়ার কিচ্ছু নাই। ফাইনালের কোয়েশ্চেন একদম ইজি হবে, একটু খালি লেখো যা পড়াইছি ওইটাই। এই 3টা জিনিস একটু ভালো মতো দেখো, এটা থেকে পারবা। রিফ্যাক্টরিং এবং কোর্সমেল থেকে আহামরি কঠিন কিছুই আসবে না, সিম্পল। কোর্সমেলের নাম লিখবা, রিফ্যাক্টরি টেকনিক্যাল নাম লিখবা। যদি আমি কোড চাই চেষ্টা করব যে কোড টোড না লেখার জন্য, বাট যদি কোড চাই যতটুকু চাইছে অতটুকুই লিখবা। মানে পুরা খাতা ভরে 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 কোড লেখার কোনো দরকার নেই, যতটুকু চাইছে অতটুকু শেষ। যেরকম এবার একটা ঝামেলা হয়েছিল, সবার একটা মিসকনফিউশন আসছিল অ্যাডাপ্টারের মধ্যে, সব লেখা রাখছো, সব না, যতটুকু চাইছে তুমি খালি অতটুকুই লিখবা, সব লিখতে চাও না। ওকে, আসো আমরা এখন অবজারভার প্যাটার্ন করি। যেটা আজকে পড়বো সেটা নাম হলো কি অবজারভার ডিজাইন প্যাটার্ন। অবজার্ভ
প্রথমে আসে অবজারভার ডিজাইন প্যাটার্ন জিনিসটা কি, কিভাবে কাজ করে। অবজারভার ডিজাইন প্যাটার্ন হলো গিয়ে তোমার কি বলে একটা বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন, বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। লেখা দিন থেকে দিন জঘন্য থেকে আরো জঘন্য হতেছে। আচ্ছা, এটার আসলে অনেক ধরনের এক্সাম্পল হয়, হাজার হাজার এক্সাম্পল হয় অবজারভার ডিজাইন প্যাটার্নের। এটা বোঝা খুবই সোজা, আমি একটা একটা করে বলি, তুমি একটু শুনো তাহলে হবে। প্রথমে আসি হলো গিয়ে তোমার কোনটা দিয়ে দেখাবো, আচ্ছা প্রথমে আসি হলো গিয়ে কোনটা জিনিস দেখাইছিলাম, সেটা হলো কি বারবার খালি আইফোনের নাম নেই, PS5। ধরো তোমার কাছে তুমি হলো গিয়ে 1990 সালে এখন বসবাস করতেছো, 90s-90-তে। তোমার কাছে এখন ইমেল বলতে কিচ্ছু নাই, তোমার কাছে এখন কি বলে স্মার্টফোন বলতে কিচ্ছু নাই, তোমার কাছে এখন কিছুই নাই। 1990 সালে যা থাকতো বাটন ফোন তুমি ইউজ করতেছো। তো তুমি একটা মানে দোকান থেকে একটা জিনিস কিনতে চাও, 1990 সালে আমার দোকান থেকে কি কিনতো, ধরো তুমি একটা 1990 সালে মানুষ দোকান থেকে কি কিনতো বলো তো, মাথায় আসতেছ না কেন? সবকিছুরই তো দাম বেশি থাকে। দাম বলো না, 1990 সালে যেটা আমার দোকানে যা কিনতো। সিম কার্ড। সিম কার্ড, এটা হলো 1990 সালে তুমি হলো একটা সিম কার্ড কিনতে চাও। তুমি তোমার সিম কার্ডটা কিনতে হলে ধরো একটা সময় তোমার দোকানে সিম কার্ড শেষ হয়ে গেছে, তো তুমি কি করবা? প্রতিদিন দোকানে যাবা, প্রতিদিন দোকানে জিজ্ঞেস করবা নতুন সিম আসছে, দোকানওয়ালা বলবেন না, তুমি আবার ব্যাক করবা। আবার পরের দিন দোকানে যাবা, দোকানে যা বলবা নতুন সিম কার্ড আসছে, দোকানওয়ালা বলবেন না, আবার তুমি ব্যাক করবা। এটা কি তোমার বারবার দোকান, এটা হলে কি তুমি, এটা হলে কি তোমার একবার দোকানে যাচ্ছ আসতেছো এরকম হইতেছে না? এটাকে সলভ করার জন্য আমরা নোটিফিকেশন সিস্টেম চালু করছি। এখন ধরো এটা হলো কি তুমি 1990 থেকে 2025-এ চলে আসছো, তোমার কাছে ধরো একটা ইমেল নোটিফিকেশনের সিস্টেম আছে, যে তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটা যদি তোমাকে ইমেলের মাধ্যমে জানায় দেওয়া হয় যে তুমি যে সিম কার্ড খুঁজতেছিল সেটা আমার স্টকে চলে আসছে, তো তখন তো তোমার বারবার ওই দোকানে যাইতে হইতেছে, ফিরতে হইতেছে, এরকম করা লাগতেছে না। এই যে এই কনসেপ্টটাই হলো কি অবজারভার ডিজাইন প্যাটার্নের কনসেপ্ট। এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হলো কি ওয়েদারের এক্সাম্পল। গতকালকে যেরকম ড্যাফোডিলে বিশাল একটা ঝড়, আচ্ছা ড্যাফোডিলেই না মানে বাংলাদেশের সব জায়গাতে ঝড় হয়েছে, বাট ড্যাফোডিলের ওয়েদারটা সুন্দর ছিল। যদি আমি দেখি না, আমি ফেসবুকে হলো পোস্ট এগুলোতে দেখছি। মানুষ অনেক সময় কি করে, মানুষ ওয়েদারের নোটিফিকেশন অন করে রাখে, আবার নোটিফিকেশন অফও করে রাখে। তো ওয়েদার যখন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে, বৃষ্টি অথবা তোমার কি বলে বৃষ্টি অথবা রোদ, যাই হোক যে টাইমের হোক, ওয়েদারটা তোমার কাছে নোটিফিকেশন আসে যে আজকে 6টার দিকে বৃষ্টি হইতে পারে, অথবা আজকে তাপমাত্রা এত ডিগ্রি হইতে পারে, এরকম। ও এইটা একটা ওয়েদারের একটা নোটিফিকেশন আসতে পারে যে আজকে এতটার সময় বৃষ্টি হইতে পারে, এতটার সময় ঝড় হইতে পারে, তুফান হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো তুমি হলো গিয়ে এটা টার্ন অন করেও রাখতে পারো, টার্ন অফ করে রাখতে পারো। অনেকে কি করে, অনেকে বিরক্ত লাগে নোটিফিকেশন অফ করে রাখে, আবার অনেকে নোটিফিকেশন অন করে রাখে। জিনিসটার কনসেপ্টটা হলো কি এরকম, তুমি চাইলে জিনিসটা টার্ন অন করে রাখতে পারো, তুমি চাইলে জিনিসটা টার্ন অফ করে রাখতে পারো। এটাও যদি না বুঝো তাহলে আরেকটা এক্সাম্পল দেই, আশা করি এই এক্সাম্পলটা বুঝবা। দেখো ভালো মতো শোনো, সেটা হলো কি ধরো তোমার একটা সেলিব্রিটি আছে যারা নতুন জয়েন করছে, আমি বলে রাখি আমরা মানে বেশি কিছু না, মাত্রই শুরু করছি।
সেলিব্রিটি থাকে, আর একটা ধরো ফ্যান ফলোয়ার থাকে। একজন সেলিব্রিটি, আমি এখন মাথার মধ্যে কার নাম যে নিব, আচ্ছা একজন সেলিব্রিটির নাম নিলাম, যেটা হলো কি শাহরুখ খানের নাম নিলাম, ঠিক আছে? অনেকগুলো ইয়ে আছে, ধরো আমি শাহরুখ খানের নাম দিলাম, সে হলো একজন সেলিব্রিটি, আর তার কিছু ফ্যান ফলোয়ার থাকে। এখন আমার কাছে 5টা মানুষ আছে, 5টা মানুষের মধ্যে ধরো কার কার নাম যে নিব, ধরো মাহবুব আছে, তারপর আর কার নাম নিতে পারি, ধরো আমাদের কাছে হিয়া আছে, তারপর তানভীর আছে, তারপর আমাদের কাছে ধরো সজীব আছে, 1 2 3 4, আরেকটা, আচ্ছা আরেকটা আমি বেশি জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে যাইতেছে, আমাদের কাছে ধরো আরেকজন সাবরিনা আছে। এই হলো কি আমাদের 5টা মানুষ। ইন জেনারেল তোমরা কেউ হার্ট হও না, ইন জেনারেল মেয়েরা সামহাউ শাহরুখ খানের একটা বড় ফ্যান হয়ে থাকে। তো আমাদের 5জন মানুষের মধ্যে ধরলাম কিয়া আর সাবরিনা, এই দুজন শাহরুখ খানের অনেক বড় একটা ফ্যান। তো শাহরুখ খান যখন কোনো কিছু একটা জিনিস পোস্ট করে, এই 3জন নোটিফিকেশন পায় না, বাট এই 2জন নোটিফিকেশনটা পায়, ঠিক আছে? যে পোস্ট করুক না কেন, তারা এই 2জন নোটিফিকেশনটা পাইতেছে। এটা কিভাবে হয় জানো তোমরা? ইয়াতে অ্যারে পড়ছো না? অ্যারের মধ্যে জিনিসটা স্টোর হয়ে থাকে, যে কারা আমার শাহরুখ খানের ফ্যান্সরা কারা আছে। ধরো আমাদের শাহরুখ খানের মধ্যে হিয়ার নাম আছে, আর হলে গিয়ে সাবরিনার নাম আছে। তো সে যখন কোনো কিছু একটা জিনিস পোস্ট করে, একটা অ্যারের মধ্যে দিয়ে যারা তার ফ্যান আছে তাদের কাছে সব নোটিফিকেশন চলে যায়। তুমি যদি ইনস্টাগ্রামের অ্যালগোরিদমের কথা একটু ভাবো, তুমি যদি কারো ইনস্টাগ্রামের কোন একটা পেজের নোটিফিকেশনটা অন করে রাখো, তখন দেখবো সে কোনো কিছু একটা আপলোড করলে তোমার ফোনের নোটিফিকেশন আসে যে ওই পেজ থেকে কোনো কিছু একটা আপলোড করা হয়েছে। তুমি চাইলে ওই মানুষটাকে সেলিব্রিটিটাকে অ্যাডও করতে পারো, তুমি চাইলে সেলিব্রিটিটাকে রিমুভও করতে পারো। যেরকম অ্যাড আর রিমুভের কম আছে, জাস্ট আমি তোমাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এরপর আমরা কোডে যাব। বুঝে রাখো, এরপর কোড দেখলে বুঝতে পারবো। ওকে, কার নাম নিব এখন? ধরো তোমার এখানে তানভীরের নাম নেই, ধরো হলো যে তানভীর একটা মানুষ, তানভীরের হলো যে কয়েকজন সেলিব্রিটি, আচ্ছা না তানভীরের নাম না, এখানে ধরো আমরা সাবরিনার নাম নিলাম। তো তার কিছু পরিচিত সেলিব্রিটি আছে, তার হলো গিয়ে SRK কে ভাল লাগে, তার হলো গিয়ে RK রে ভাল লাগে, তার হলো গিয়ে ধরো ঋত্বিক রে ভাল লাগে, আর একটা নাম কি হইতে পারে তার, কি হতে পারে, সাবরিনা তো একটা মানুষের নাম, বলো তো, টম ক্রুজ রে ভাল লাগে। এখন এই হলো গিয়ে সে এতগুলো সেলিব্রিটি গুলারে ফলো করে। এই সেলিব্রিটি গুলা যখন কোনো কিছু একটা জিনিস পোস্ট করবে, সাবরিনার কাছে নোটিফিকেশন যাবে। সাবরিনা চাইলে তাদেরকে ফলো করতে পারে ইনস্টাগ্রামে, আবার ইনস্টাগ্রামে আনফলো করতে পারে। ধরো একটা টাইম যাওয়ার পর সাবরিনার আর কে ভালো লাগতেছে না, রণবীর কাপুর, আমি কি উল্টাপাল্টা এক্সাম্পল দিতেছি, খুবই ক্রিঞ্জ, বাট একটু জাস্ট বোঝার চেষ্টা করো। একটা টাইম যাওয়ার পর ধরো ওরে আমার ভালো লাগতেছে না, আমি ওরে আমার ভালো লাগতেছে না, ওরে আমি আনফলো করে দিলাম। এই গেল হলে আমি রিমুভ করলাম। আমি চাইলে রিমুভ করতে পারবো আমার অন্য আরেকটা সেলিব্রিটির ভালো লাগে, আমি তার নাম ঢুকাইলাম, ধরো জ্যাকি চ্যানকে ঢুকাইলাম। জিনিসটা অনেকটা এরকম। অবজারভার ডিজাইন প্যাটার্নটা ইন এ সেন্স কি করে, অনেকটা নোটিফিকেশনের মতো। তুমি চাইলে নোটিফিকেশন অন করে রাখতে পারো, তুমি চাইলে অফ করে রাখতে পারো, কার কার নোটিফিকেশন তুমি চাও সেটা অ্যাড করতে পারো। আচ্ছা কাউকে ফলো, ওকে ঠিক আছে প্যারা নেই, বাট তুমি ধরো তোমার একটা টাইমে যাওয়ার পর তোমার এই যে 4জনের মধ্যে কাউকে তোমার ভালো লাগে না, তুমি স্মরণ 4জনের রিমুভ করে দিতে পারো, সেটা কোনো প্যারা নেই। এটারও রিমুভ করে দিলাম, এটারও রিমুভ করে দিলাম, শেষ। তুমি শুধু যখন SRK পোস্ট করবে তখন তোমার কাছে নোটিফিকেশন আসবে। জিনিসটা এভাবে আর কি কাজ করে। এটা হলো কি তোমার বেসিক একটা কনসেপ্ট। এই কনসেপ্টের উপর এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, আশা করি আরো বেটার বুঝবো।
ওকে, এক্সাম্পলটা হলো এইটা। বলো 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 কি বলবা? ওকে, এখন আমরা কার নাম নেব? স্যার আমাদের সি সেকশন অনেক লেট করে লিংক দেওয়ার কারণে আমরা কিছুই বুঝিনি কি পড়াচ্ছিলেন স্যার। আরে এখন বুঝে যাবো, ওরকম কিছুই শুরু করিনি। আমরা পড়াচ্ছিলাম হলো কি অবজারভার ডিজাইন প্যাটার্ন। ফাইনালের সিলেবাস আমি লাস্টে গিয়ে বুঝাই দিব না, ফাইনালের সিলেবাস তোমাদেরকে দেখাই দিব না। আর যেটা আজকে আমরা পড়তেছি সেটা হলো অবজারভার ডিজাইন প্যাটার্ন। এই যে মাত্র যে এক্সাম্পলটা দিলাম, মেইন এক্সাম্পলই হলো কি এটা। অবজারভার ডিজাইন প্যাটার্ন একটা নোটিফিকেশনের মতো কাজ করে। কেউ যখন কোনো কিছু একটা পোস্ট করে তোমার কাছে নোটিফিকেশন আসে। তুমি চাইলে এরকম 5 জন বা 10 জনকে ফলো করতে পারো, তো 10 জনই যখন কোনো কিছু একটা পোস্ট করবে 10 জনের নোটিফিকেশন তোমার কাছে আসবে। 10 জন থেকে ধরো তোমার একজনকে এখন আর ভাল লাগতেছে না, তুমি ওইটারে আনফলো করে দিলা, তখন 9 জনের মধ্যে যখন পোস্ট করবে তোমার কাছে নোটিফিকেশন আসবে। আপাতত এটাই হলো কি অবজারভার ডিজাইন প্যাটার্নের কনসেপ্ট। আমরা এখনো কোডে যাই নাই, ইউএমএল এ যাই নাই, মেইন জিনিস এখনো বাকি আছে। এখন আমরা মেইন জিনিসে যাই, সেটা হলো কি কোড। কোডটা দেখো, সেলিব্রিটির যে কথাটা বললাম, সেলিব্রিটি আর ফ্যান ফলোয়ার, সেটা আমরা ইয়া করব। এই যে ধরো আমার কাছে একটা সেলিব্রিটি একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে আমার কাছে একটা লিস্ট আছে, সেলিব্রিটির ফ্যান্সদের একটা লিস্ট আছে। লিস্টের মধ্যে হলো গিয়ে কারা কারা আমার ফ্যান তাদেরকে আমি একটা অ্যারের মধ্যে স্টোর করে রাখলাম। ধরো আচ্ছা, এই শাহরুখ মারুখ না নিয়ে আমরা সোজা একটা এক্সাম্পল নিই, সেটা হলো গিয়ে ড্যাফোডিল। ড্যাফোডিলের 40 ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা কোনো কিছু ক্লাস টাস যদি ক্যান্সেল হয়, ধরো আমার যে সেকশন গুলো 40 এ থেকে ডি, আমার নামও এডি, আমার সেকশন এ থেকে ডি, বা আচ্ছা যাই হোক 40 এ থেকে ডি হলো গিয়ে আমার সেকশন। আমি চাই আমি যখন কোনো একটা ক্লাস ক্যান্সেল করব তখন 40 এ থেকে ডি এর সবাই নোটিফিকেশন পাক। এখন বোঝার চেষ্টা করো, আমি একটা অ্যারে লিস্ট নিলাম, অ্যারে লিস্টের মধ্যে এ থেকে ডি সেকশনে যারা যারা আছে সবার নাম অথবা ইমেল এখানে স্টোর করা। এখন আমি ধরো নতুন একটা স্টুডেন্ট রেজিস্টার করলো ডি সেকশনে, নতুন একটা স্টুডেন্ট রেজিস্টার করলে আমি নতুন একটা স্টুডেন্টরে অ্যাড করব। ধরো একটা স্টুডেন্ট ড্রপ করলো, সে আর মানে এই কোর্স করবে না, তাকে আমি রিমুভ করতে পারবো। অ্যাড আর ড্রপের ব্যাপারটা বুঝলাম। এরপর আমি যেটা সেটা হলো গিয়ে তোমার আমার অ্যানাউন্সমেন্ট। আমি তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম যে তোমাদের কুইজ হবে পরের সপ্তাহে। অ্যানাউন্সমেন্টটা পোস্টটা, আমার যে পোস্টটা সেটা এই ভেরিয়েবলের মধ্যে গেল, গিয়ে এখানে স্টোর থাকলো পোস্টের মধ্যে। প্রিন্ট আউটে লিখে আসলো যে আচ্ছা সেলিব্রিটি না তো, প্রিন্ট আউটে লিখে আসলো যে স্যার আপলোডেড এর নিউ পোস্ট। নিউ পোস্ট আসার পর আমি ফ্যান্সদেরকে আমার স্টুডেন্টসদেরকে আমি নোটিফিকেশন পাঠাইতে চাই। আমি নোটিফাই মেথডটা কল করলাম, গেল আমার শোনো কোড মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝো আপাতত। নোটিফাই ফ্যান্সের মধ্যে গেল, নোটিফাই ফ্যান্সের জায়গায় নোটিফাই স্টুডেন্টস এর মধ্যে গেল। এখন আমি একটা লুপ চালাবো। আমার অ্যারেটা তো ধরো এত বড়, বিশাল বড় একটা অ্যারে, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে মানে যতগুলো স্টুডেন্টের নাম আছে সবাই এখানে আছে। ধরো বাপ্পি, জুহাইর, মুন, মাহবুবা, মাহিমা, যারা যারা, তানভীর, সাজি, যারা যারা আছে সবার নাম হলো কি অ্যারেতে আছে। আমি একটা লুপ চালায় প্রত্যেকটা মানুষদেরকে আমি আমার অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব ইন্ডিভিজুয়ালি মেইলের মধ্যে। হ্যাঁ বলতে পারো গ্রুপ খুলে দেওয়া যায়, বাট আপাতত আমি ইন্ডিভিজুয়ালি মেইলের মধ্যে নোটিফিকেশনটা পাঠাইতে চাই। আমি কি করব, স্টুডেন্ট ডট আপডেটের মধ্যে আমার নোটিফিকেশন বা অ্যানাউন্সমেন্টটা পাঠিয়ে দিলাম। এখান থেকে গেল আমার স্টুডেন্টের ইন্টারফেসের মধ্যে, ইন্টারফেসে যাওয়ার পর পোস্টটা আমার আপডেটের মধ্যে দিয়ে আসলো। এখন ধরলাম আমার কাছে 2টা স্টুডেন্ট আছে,
একটা হলো স্টুডেন্ট 1, একটা হলো স্টুডেন্ট 2। তাকে যখন আমি আপডেটটা কল করব, এখান থেকে যখন আপডেটটা কল হয়ে এখানে আসবে, তখন সে নোটিফিকেশন, তার ফোন একটা নোটিফিকেশন আসবে এরকম যে স্টুডেন্ট 1 রিসিভ নোটিফিকেশন নিউ পোস্ট ফ্রম টিচার। পোস্টটা কি? পোস্টটা ছিল এইটা। ও না, পোস্টটা কি সেটা হলো কি তোমার মেইন মেথডের প্যারামিটারের মধ্যে দিয়ে পাস হবে। মেইন মেথডের প্যারামিটারের মধ্যে এই জিনিসটা পাস হয়েছে। একটু উলটপালট লাগতে পারে, আমি আগে এক্সপ্লেন করে নিই, তারপর বুঝে যাবা। স্টুডেন্ট 2 এর ক্ষেত্রেও সেম, সে হলো গিয়ে একটা নোটিফিকেশন পাবে যে স্যার নতুন একটা পোস্ট করছে, পোস্টটা কি এটার মধ্যে দিয়ে তুমি দেখতে পারবা। এখন দেখো ভালো মতো এই জায়গাটা খেয়াল করো। এই গেলাম আমি আমার, বলো বলো কে স্যার ওই উপরের যে স্টুডেন্ট 1 এর জায়গাটা স্যার এটা একটু আরেকবার বোঝাই দিবেন স্যার। এই যে এখন বোঝাবো, ওই তখন আর কি মেইন মেথড ছাড়া ওই পার্টটুকু বুঝতে পারবা না। আচ্ছা আমি তোমাদেরকে বলেই দিই, তোমাদেরকে ইয়া থেকে কি বলে অবজারভার থেকে আউটপুট আসবে, আউটপুটটার মধ্যে কোড দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, মেইন মেথডও দেওয়া থাকবে। তোমাদের কোড মুখস্থ করতে হবে না, জাস্ট কোডটা বুঝো, আউটপুট কি আসবে সেটা ধরতে পারলেই হয়েছে। এখন আমরা আউটপুট বের করব। আমি দরকার হলে লিখলাম যে আউটপুট। আউটপুটের জন্য উপরের কোড পড়ার দরকার নাই, সিরিয়াল বাই সিরিয়াল যাবা, ডিরেক্ট চলে যাবা মেইন ক্লাসের মধ্যে। গেলাম আমরা মেইন ক্লাসে, যাওয়ার পর সেলিব্রিটি আমি একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করলাম, দুইটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম, একটা স্টুডেন্ট 1, একটা হলো স্টুডেন্ট 2। এখন আমি যেহেতু টিচার, সেলিব্রিটি হলো কি টিচার, সেলিব্রিটি জিনিসটা খুবই কেমন শোনাইতেছে। ধরো আমি হলো কি একটা টিচার, ঠিক আছে, আমি অ্যাজ এ টিচার আমি আমার দুইটা স্টুডেন্টরে অ্যাড করলাম ক্লাসের মধ্যে, একটা হলো স্টুডেন্ট 1, একটা হলো স্টুডেন্ট 2, দুইজনরে অ্যাড করলাম। আমার সামনে দুইজনের চেহারা আমি দেখতে পাচ্ছি, ধরো আমি মাহবুব আর মাসুমারে অ্যাড করলাম, ঠিক আছে। এটার মধ্যে দিয়ে স্টুডেন্ট 1 এর মধ্যে দিয়ে আছে হলো কি মাহবুব, আর স্টুডেন্ট 2 এর মধ্যে আছে হলো কি ধরো মাসুমা। এই দুইজন স্টুডেন্ট অ্যাড হইলো। প্রথমে কিন্তু আমার অ্যাড করতে হবে। এখানে তোমাকে একটা জিনিসে পেঁচাইতে পারে, সেটা হলো কি আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি, ওকে, দুইটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করছি, কিন্তু আমি অ্যাড করছি খালি মাহবুবরে, আমি মাসুমাকে ধরো অ্যাড করি নাই। কিন্তু আমি কল করছি, কিন্তু মাসুমার জিনিসগুলো কিন্তু তখন প্রিন্ট আউট হবে না, শুধু মাহবুবের জিনিসগুলো প্রিন্ট আউট হবে। এটার জন্য বলতেছি আউটপুট যেহেতু এখান থেকে আসবে, ভালো মতো বুঝা এরপর তুমি কোডটা লেখো। মানে আমার কাছে পুরো কোড আছে, আমি দেখা হরুমডলি করে লেখা ফেললাম তা করো না, কোডটা বুঝা লেখো। এ টু জেড পড়তে হবে না, জাস্ট এই সিরিয়ালটুকু পড়লেই হবে। আচ্ছা আমার টিচার, আমি দুইটা স্টুডেন্টে অ্যাড করলাম। এখন দেখো টিচার ডট আপলোড পোস্ট, কিউ পোস্ট লিখলো, টিচার লিখছে হলো নিউ অ্যালবাম কামিং সুন। এই পোস্টটা আপলোড পোস্টের ভিতরে পাঠাইছে টিচারকে। আমি গেলাম টিচারের আপলোড পোস্ট, এই যে এখানে আপলোড পোস্টে গেলাম, দেওয়ার পর এখানে পোস্ট নামে যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারের মধ্যে দিয়ে এই কথাটা যাবে, এই কথাটা গেল হলো গিয়ে এখানে। আমার প্রথমে কি প্রিন্ট আউট হবে? প্রথমে প্রিন্ট আউট হবে সেলিব্রিটি আপলোডেড নিউ পোস্ট। এই জায়গায় সেলিব্রিটির জায়গায় আমি লিখলাম হলো কি টিচার। আউটপুটে প্রথমে যে প্রিন্ট আউটটা হবে সেটা হলো কি টিচার আপলোডেড এ নিউ পোস্ট দিয়ে, এখনো কিন্তু শেষ হয় নাই। তারপর লেখা আসবে পোস্ট। পোস্টটা কি? পোস্টটা হলো কি এই লাইনটা, এখানে লেখা আসবে নিউ অ্যালবাম কামিং সুন, এই কথাটুকু লেখা আসলো, এখনো কিন্তু শেষ হয় নাই। এটার পর আমি কল করছি কারে? দেখো এই লাইনটা আমার কাজ ডান। এরপর আমি কল করছি নোটিফাই ফ্যান্সদেরকে, মানে নোটিফাই স্টুডেন্টদেরকে। তখন আমি যাব নোটিফাই স্টুডেন্টের মধ্যে, মানে যে মেথডের নাম লেখা থাকবে ওই মেথডে যাবা। আরো তো উপরে 100টা জিনিস কোডে লেখা আছে, বাট আমাদের তো এগুলো দরকার হইতেছে না, আমরা তো এগুলোতে যাচ্ছি না। যেগুলোতে দরকার হচ্ছে আমরা ওইগুলোতে খালি যাব। আমি গেলাম নোটিফাই স্টুডেন্টস এর মধ্যে,
গিয়ে আমি একটা লুপ চালাইলাম। লুপের মধ্যে আমি বললাম যে স্টুডেন্ট 1 এর আপডেটের মধ্যে আমার পোস্টটা পাঠিয়ে দাও। তখন আমি আমার স্টুডেন্ট যতগুলো আছে সেটা হলো কি যে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 এই দুইটা স্টুডেন্টের কাছে আমি গেলাম। যাওয়ার পর আপডেটের মধ্যে দিয়ে আমি আমার পোস্টটা পাঠিয়ে দিচ্ছি। পোস্টটা কি? এই যে এটা হলো কি আমার পোস্ট। তো আমার এখানে কি প্রিন্ট আউট হবে? স্টুডেন্ট 1 রিসিভ নোটিফিকেশন নিউ পোস্ট ফ্রম সেলিব্রিটি এই। তাহলে আমি আবার লিখি, এক কথায় এই লাইনটা বিশাল বড়। এক কথায় ওই প্রথমে 1 নম্বরে এটা প্রিন্ট আউট হবে, 2 নম্বরে গিয়ে এটা প্রিন্ট আউট হবে। এই লাইনটা এখানে কি লেখা? স্টুডেন্ট 1 রিসিভ নোটিফিকেশন নিউ পোস্ট ফ্রম সেলিব্রিটি পোস্ট। পোস্টটা কি? পোস্টটা হলো গিয়ে এইটা, নিউ অ্যালবাম কামিং সুন। সেকেন্ডে গিয়ে এই লাইনটা লেখা হবে। এখনো কিন্তু শেষ হয় নাই, আমার মাত্র স্টুডেন্ট 1 একটা প্রিন্ট আউট হইলো। এরপর আমি যাব স্টুডেন্ট 2 তে। স্টুডেন্ট 2 তে যাও, সেম স্টুডেন্ট 2 রিসিভ নোটিফিকেশন নিউ পোস্ট ফ্রম সেলিব্রিটি পোস্ট। পোস্টটা কি? পোস্টটা হলো কি এইটা। তো 3 নম্বরে আমার প্রিন্ট আউট হবে এইটা। এখনো কিন্তু আমার শেষ হয় নাই। আমি কোথায় ছিলাম? এই জায়গাতে ছিলাম, এই লাইনটা কমপ্লিট করছিলাম, নোটিফাই ফ্যান্স কল করছিলাম। নোটিফাই ফ্যান্সে গেলাম, প্রতিটা ফ্যান্সদেরকে, প্রতিটা স্টুডেন্টদেরকে আমি আপডেট করলাম। তাহলে আমি কোথায় যাব? আপডেটে গেলাম। হলো কি আমি আমার আপডেটে, আপডেট ইন্টারফেসের মধ্যে 2টা স্টুডেন্ট আছে, 2টা স্টুডেন্টের কাছে গেলাম। 2টা স্টুডেন্টের কাছে গিয়ে আমার এই লাইনটা প্রিন্ট আউট হবে, এই লাইনটা প্রিন্ট আউট হবে। তাহলে প্রথম নোটিফিকেশনের জন্য এই 3টা লাইন প্রিন্ট আউট হইল। এইটার কাজ আমার ডান, এতটুকুর কাজ আমার ডান। তারপর যাব আমি দ্বিতীয়টার কাছে। দ্বিতীয়টার জন্য সেম, হুবহু সেম। আমি সেলিব্রিটি ডট আপলোড পোস্টে যাব। এখন আমি নতুন একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, সেটা হলো গিয়ে চেক আউট মাই লেটেস্ট মুভি। কোথায় যাব? আপলোড পোস্টে গেলাম। আপলোড পোস্টে, আপলোড পোস্টে আমার একটা প্রিন্টিং স্টেটমেন্ট আছে যে টিচার আপলোডেড নিউ পোস্ট। এখন পোস্টটা কি? এখন পোস্টটা হলো কি চেক আউট মাই লেটেস্ট মুভি। এতটুকু প্রিন্ট আউট হইলো। হওয়ার পর আমি কোথায় যাব? পরের লাইন, নোটিফাই ফ্যান্সে গেলাম। আমি নোটিফাই ফ্যান্সে, এখানে গিয়ে আমি দেখতেছি আমার কাছে একটা লুপ আছে, মানে আমার লুপের মাধ্যমে আমি সব ফ্যান্স বা আমার সব স্টুডেন্টসদেরকে আমি নোটিফিকেশনটা পাঠাবো। কয়টা স্টুডেন্ট আছে? আমি জয়টা স্টুডেন্ট অ্যাড করছিলাম, এই যে টলকে মাহবুব আর টলকে মাসুমা, এই 2টা স্টুডেন্টকে আমি আপডেট করব। তো প্রথম যে স্টুডেন্ট আমার মাহবুবা বলতেছি, সরি আল্লাহ, মাহবুবের কাছে যাবে। মাহবুবের কাছে গিয়ে তোমার এই লাইনটা প্রিন্ট আউট হবে যে মাহবুব, তোমার নামটা কঠিন, এখানে আমি আরেকটা নাম লিখি। এটার নাম হলো গিয়ে ধরো অর্ণব, ঠিক আছে? অর্ণবের কাছে ইয়াটা গেল। অর্ণবের হলো গিয়ে প্রথমে এই লাইনটা রিসিভ করবে, কাজ শেষ। তারপর হলো গিয়ে আরেকটা স্টুডেন্ট আছে, সেটা হচ্ছে মাসুমা। মাসুমার কাছে যাবে, গিয়ে তার এই লাইনটা প্রিন্ট আউট হবে। আমার কোড ডান। এরপর আর কোনো আমার আউটপুট নাই। তাহলে আমার আউটপুট টোটাল কয়টা আসতেছে? প্রথম নোটিফিকেশনের জন্য 3টা লাইন প্রিন্ট হবে, দ্বিতীয় নোটিফিকেশনের জন্য 3টা লাইন প্রিন্ট হবে, টোটাল 6টা লাইন প্রিন্ট আউট হবে। আমার কি এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, এগুলো জানার দরকার পড়ছে না। সো কোড বড় থাকুক, কোড 200 পেজের থাকুক, কোনো পেঁচাবা না। তুমি সিম্পলি এই জায়গাগুলোতে যাবা, মেইন মেথডে যাবা, এই লাইনটা পড়বা, এখানে কাদের কাদের অ্যাড করছে সেটা দেখবা। দেখার পর এখানে তোমার কোন মেথড গুলা কল হয়েছে খালি ওই মেথডে যাবা, রাস্তায় রাস্তা দেখায় দিবে। আপলোড পোস্টে যাইতে বলছে আপলোড পোস্টে যাবা, নোটিফাই ফ্যান্সে যাইতে বলছে নোটিফাই ফ্যান্সে যাবা, আপডেটে যাইতে বলছে আপডেটে যাবা। আপডেটে যাওয়ার পর এখানে দেখো আর কোনো কিছু যাইতে বলে না। সো এখান থেকে তোমার প্রিন্টিং আর কি শুরু হবে। স্যার বলো। নোটিফাই ফ্যান্স থেকে একটু আরেকবার বলেন এর ওমা, এই যে এটা এই লাইনটার মানে জানো না?
এই লাইনটা মানে হলো কি যে তোমরা জাভাতে লিখো না ফর আই, কিভাবে জানি লেখে, ফর আই ইন সামথিং, অথবা ফর লুপ দিয়ে আই ইকুয়াল টু 0, আই লেস দেন এত, আই প্লাস প্লাস। ধরো 5 জন স্টুডেন্ট আছে, তো 5 জন স্টুডেন্টের কাছে নোটিফিকেশন যাবে, ওইটাই এটা দিয়ে বুঝাইছে যে 5টা স্টুডেন্টের জন্য আমার আপডেট পোস্টটা যাবে। স্যার তারপর কি হবে আপডেট পোস্টে গেল, ধরো প্রথম স্টুডেন্ট 1 এর কাছে গেল, এই যে আমার স্টুডেন্ট 1 এর কাছে যাওয়ার পর এই লাইনটা প্রিন্ট আউট হবে। তো স্টুডেন্ট 1 এর কাজ শেষ, আই এর মান 1 করে বাড়বে, 1 করে বাড়ার পর স্টুডেন্ট 2 এর কাছে যাবে, স্টুডেন্ট 2 এর কাছে গিয়ে এই লাইনটা প্রিন্ট হবে। স্টুডেন্ট ছিল আমার 2টা, তো আমার প্রিন্টিং স্টেটমেন্ট থেকে বের হয়ে যাবে। প্রিন্টিং স্টেটমেন্ট থেকে বের হলে এখানে আমার শেষ, এখানে আর কোনো মেথড কল করা হয়নি। তো প্রথম নোটিফিকেশনের জন্য এতটুকুই ডান। তারপর পরের লাইনে যাবে, পরের লাইনে কি আবার পরের নোটিফিকেশনের জন্য আবার আপলোড পোস্টে যাবে। এই যে আমরা গেলাম আপলোড পোস্টের মধ্যে একটা প্রিন্টিং স্টেটমেন্ট আছে, প্রিন্ট করবে। এরপর যাবে নোটিফাই মেথডে, গেলাম আমি নোটিফাই মেথডে যাওয়ার পর এখানে একটা ফর লুপ আছে। ফর লুপ মানে হলো কি যতগুলো আমার স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি নোটিফিকেশনটা পাঠাবো। কি নোটিফিকেশন? আপডেট করে দিব। তাহলে আমার কোথায় যেতে হবে? আপডেটে। গেলাম আমি আপডেটে, প্রথম স্টুডেন্টের জন্য আপডেটে যাওয়ার পর এই লাইনটা প্রিন্ট আউট হবে। প্রথম স্টুডেন্টের কাজ শেষ, তারপর আই এর মান 1 করে বাড়বে লুপে আই এর মান 1 করে বাড়লে এখন আই এর মান হলো যে 2, তার মানে স্টুডেন্ট 2 এর কাছে যাবে, স্টুডেন্ট 2 এর কাছে গিয়ে এই লাইনটা প্রিন্ট আউট হবে। আমি কি বেশি জোরে ফাস্ট বলতেছি? তোমরা কি বুঝতে পারতেছো? না বুঝতে পারলে বলো। যদি বুঝে থাকো তাহলে আমাদের অবজারভার ডিজাইন প্যাটার্ন এতটুকু। এটা হলো কি ইতিহাসের সবচেয়ে সহজ ডিজাইন প্যাটার্ন, কিচ্ছু নাই, কোনো কমপ্লেক্সিটি কিচ্ছু নাই, জাস্ট মেইন মেথড পড়বা, কোডে যাবা, কোড লিখবা, শেষ, আর কিচ্ছু না, নাথিং। এখন আমরা একটু ইউএমএলটা দেখি। এই হলো কি আমার ইউএমএল এর মধ্যে তোমার যেটা মেইনলি মনে রাখতে হবে, সাবজেক্ট, অবজারভার, আর তোমার কয়জন কনক্রিট অবজারভার আছে। সাবজেক্টের মধ্যে সাবজেক্টের নাম হবে না, এখানে সাবজেক্টের মধ্যে নাম হলো কি টিচার। টিচার কি করতে পারে দেখো, এখানে লেখা হলো যে রেজিস্টার অবজারভার, আনরেজিস্টার অবজারভার, নোটিফাই অবজারভার, এই 3টা জিনিস সে করতে পারে। বাট আমি যদি আমার কোডের মধ্যে তাকাই, আমার টিচার কি করতে পারে, আমার টিচার অ্যাড ফ্যান করতে পারে, রিমুভ ফ্যান করতে পারে, আপলোড পোস্ট করতে পারে, নোটিফাই ফ্যান করতে পারে। আমার এখানে সেলিব্রিটির জায়গায় ধরো টিচার লেখা আছে, তো টিচার এই 4টা কাজ করতে পারে। তো এই 4টা মেথডের নাম এখানে বসবে, 1 2 3 4, এগুলো বাদ দিয়ে 4টা মেথডের নাম, অ্যাড ফ্যান, রিমুভ ফ্যান, আপলোড পোস্ট, নোটিফাই ফ্যান। এতটুকুর যে কোডটা, এটা সবার জন্য সেম। টিচার দিয়ে আসুক, সেলিব্রিটি দিয়ে আসুক, ওয়েদার দিয়ে আসুক, এই দুনিয়ার যাই আসুক, এইটুকু পার্ট হলো কি সেম। এটা হলো কি নোটিফিকেশন পাঠানোর যে পার্টটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এতটুকু হলো কি তোমার নোটিফিকেশন পার্টের যে পার্টটা। এরপর আসলে কি আমার মেইন অবজারভারের মধ্যে আমার একটা মেথডের নাম হলো কি আপডেট দেওয়া আছে। এই যে আমার এখানে যেরকম আপডেট দেওয়া আছে, এই আপডেট মেথডটা এটা সবসময় সেমই থাকে, আপডেটই সাধারণত লেখা থাকে। চেঞ্জ আরেকটা জায়গায় হবে, সেটা হলো কংক্রিট অবজারভার এ বাদ যাবে, কংক্রিট অবজারভার বি বাদ যাবে। এটার মধ্যে নাম আসবে হলো কি ফ্যান 1 আর হলো কি ফ্যান 2। যদি 10টা ফ্যান থাকতো তাহলে ফ্যান 3 4 5 6 7 8 9 10 থাকতো, আর বাদ বাকি যা আছে সব সেম। শোনো, কথা আমার গলায় ব্যথা হয়ে গেছে। সেটা হলো কি তোমাকে কোডটা দেওয়া থাকবে, কোডটা দেখে আমি আবারও বলতেছি, আচ্ছা মানে সবাই যদি পারে তাহলে তো আর কোয়েশ্চেন করার কোনো ইয়ে হয় না। মানে আমার কাজ হলো কি তোমাদেরকে সহজ ওয়েতে বাট লজিক্যাল কিছু কোয়েশ্চেন করা, তোমার হলো গিয়ে লজিকটাকে জাস্ট ধরা। তুমি যদি গদবাঁধা মানুষের মতো একদম শুরু থেকে তুমি কোড পড়া শুরু করলা, কিন্তু শুরুর কোডটা তোমার লাগলোই না, তোমাকে দেওয়া হয়েছে টাইম ওয়েস্ট করানোর জন্য, তাহলে তো তোমার মানে এখানে 10 মিনিট বা 20 মিনিট চলে গেল। তোমার
কোড বুঝতে যাবা না, বুঝাবুঝির কিছু নাই। মেইন মেথডে যা একটা করে লাইন পড়বা, পথ দেখা দিবে। এখানে যেরকম ধরো এখানে ফ্যান 1 ফ্যান 2 অ্যাড করছে, তোমার মাথায় আছে যে আমার কাছে দুইটা ফ্যান আছে, এটা আমার দুইটা ফ্যান অ্যাড করা হয়েছে। এখন আমি প্রথমটা কি করছি, আপলোড পোস্ট করছি, আপলোড পোস্টে গেলাম। তো তোমার কিন্তু এই জায়গার এগুলো লাগতেছে না, তোমার কাজ শুরুই হইতেছে এই জায়গা থেকে। এখান থেকে এই মেথড থেকে এই মেথড কল হয়েছে, এই মেথড থেকে এই আপডেট কল হয়েছে, আপডেট থেকে আর কোনো কিছু কল হয়নি। তো এই জায়গায় হল গিয়ে লাস্ট। এভাবে আগায় হতে পারে তোমার এখানে একটা মেথড থেকে উপরে যাওয়া লাগে, উপর থেকে আবার নিচে আসা লাগে, নিচ থেকে আবার এখানে যাওয়া লাগে। যেখানে যাইতে বলে তুমি খালি ওখানে ওখানে যাবা, যা লিখতে বলবে তুমি খালি ওটা খালি প্রিন্ট আউট করে দিবা, শেষ। এটাই হলো কি আমাদের আউটপুট। 2 নম্বর কোশ্চেন থাকবে ইউএমএল ডায়াগ্রাম। ইউএমএল ডায়াগ্রাম বলো। স্যার এখানে যেখানে অ্যাড ফ্যান ছিল ওইখানে যদি রিমুভ ফ্যান থাকতো তাহলে কি নিচের গুলাতে যাইতাম? কি রিমুভ ফ্যান? আচ্ছা ধরো তুমি এখানে এই জায়গাতে গিয়ে অ্যাড ফ্যান করলা, ফ্যান 1 অ্যাড করলা, এরপর আবার লাস্টে লিখলা যে সেলিব্রিটি ডট রিমুভ ফ্যান 2, তখন কিন্তু তোমার ফ্যান 2 এর কাছে অ্যাড করছে আবার রিমুভও করে দিছো, তোমার ফ্যান 2 এর কাছে নোটিফিকেশন যাবে না। আরেকটা প্যাচ, আচ্ছা আমি সব প্যাচ যদি বলে দিই তাহলে কুইজ আর কি দেব। আচ্ছা শোনো, তারপর আমি বলে রাখি, ধরো এই যে এই জায়গাতে অ্যাড ফ্যান 1 আমি কল করলাম, ফ্যান 2 আমি কল করলাম, একটা প্রথম নোটিফিকেশন দিলাম। তো নোটিফিকেশন কারা পাবে? ফ্যান 1 আর ফ্যান 2 দুইজনই পাবে। এই নোটিফিকেশনের পর আমি এখানে লিখলাম সেলিব্রিটি ডট রিমুভ ফ্যান 2, ফ্যান 2 কে আমি রিমুভ করে দিলাম। তারপর আরেকটা নোটিফিকেশন দিলাম, তখন শুধু ফ্যান 1 নোটিফিকেশনটা পাবে, ফ্যান 2 কিন্তু পাবে না। এটাই, এখানে কঠিন কিছুই নাই, কোডটা জাস্ট পড়লেই হবে, আর কিচ্ছু না। দেখো তো বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে বলো, আমি আবার বুঝাই দিব। স্যার এইটার ইউএমএল কি ড্র করতে হবে? এই যে ইউএমএল, তো ইউএমএলটা একটু আরেকবার বলুন। আচ্ছা এখানে লাগে সাবজেক্ট, সাবজেক্টের জায়গা আমি এখানে দরকার লিখে দিই, সাবজেক্টের জায়গার নাম আসবে হলো কি তোমার টিচার। তারপর অবজারভার কালেকশন, এটা একটা লাইব্রেরি, লিখতে পারো না লিখতে পারো, কোনো প্যারা নেই। এখানে আমার 3টা মেথড আছে, বাট আমরা 3টা মেথড লিখবো না। আমাদের টিচারের মধ্যে 4টা মেথড আছে, একটা হলো ফ্যান, অ্যাড ফ্যান, রিমুভ ফ্যান, আপলোড পোস্ট, নোটিফাই ফ্যান। 4টা মেথড এখানে আমি লিখলাম, 1 2 3 4। এতটুকু কোড এই দুনিয়া সবার জন্যই সেম, এতটুকু সেম থাকবে। অবজারভার আপডেট সেম, কংক্রিট অবজারভার এর মধ্যে যাবে হলো কি, এটার নাম হলো কি ফ্যান 1, মানে কারা কারা এই নোটিফিকেশনটা পাবে, ফ্যান 1 পাবে আর ফ্যান 2 পাবে, শেষ। এই হলো কি আমার ইউএমএল। দেখো বুঝতে পারছো না? না বুঝতে পারলে আমাকে বলো, আবার বুঝতে স্যার অবজারভারের পরিবর্তে ফ্যান হবে না? কিসের পরিবর্তে ফ্যান হবে না? অবজারভারের পরিবর্তে? জি স্যার। এখানে এখানে আসলে মেইনলি অবজারভার প্যাটার্নের মধ্যে এখানে ফ্যান তুমি চাইলে দিতে পারো, কারণ আমার ইন্টারফেসের নাম ফ্যান, বাট তুমি অবজারভারও দিতে পারো, কোনো সমস্যা নেই। ইন্টারফেসের নাম ফ্যান, ঠিক আছে, আমি জায়গায় ফ্যান দিতে পারবো, বাট তুমি যদি অবজারভার দাও তাতেও কোনো সমস্যা হবে না। স্যার যদি আমি ফ্যান লিখি তাহলে সেটাকে কি ইন্টারফেসের মতো লিখতে হবে? না না, ইন্টারফেসের মতো কি লিখবো, খালি এখানে দিবা হলো ফ্যান। দেখো তুমি যদি ইন্টারফেসের মতো লিখতেও চাও, এখানে কি লেখা, আপডেট লেখা। আমি ধরো ফ্যানের মধ্যে গেলাম, আমার ফ্যান ইন্টারফেসের মধ্যে মেথড কয়টা আছে? একটাই আছে, নাম কি, আপডেট। এটাই গিয়ে এখানে বসছে। তারপর বলো আর কার কোন জায়গায় বুঝতে অসুবিধা? স্যার আমরা যে কয়টা ফ্যান রে অ্যাড করছি, মানে টিচার যে কয়টাকে অ্যাড করছে শুধু সে কয়জনকেই লিখবো? সে কয়জনকে লিখবা, যদি অ্যাড না করা হয় লিখবা। পরের লাইনে যদি কাউকে রিমুভ করে দেয় তখন ইউএমএল এ কি করব? ওইটা ইউএমএল এ তোমার দেখা লাগবে না, তুমি জাস্ট দেখবা এখানে কয়টা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে বা কয়টা ফ্যান আছে, ততগুলো লিখলেই হবে। পরের লাইনে
যদি চেঞ্জ হয় তখন ইউএমএল, এটা হলো কি ইউএমএল 1 থাকবে, এরপর আরেকটা ইউএমএল চলে আসবে। এত কমপ্লেক্সে যাব না, একটা ইউএমএল ই আসবে। স্যার এটা দেখে তো জাস্ট আউটপুট না। এটা থেকে জাস্ট, আচ্ছা তোমরা কোডও পড়ো, তোমরা কোডও মানে একদম দেখো না যে তা না, বাট আউটপুটটা একটু জোর দিয়ে পড়ো, তাইলেই হবে। তারপর আমরা আসি আমাদের একটু হার্শ মোমেন্ট, সেটা হলো কি কুইজ। স্যার কি স্যার এটাতে ওই যে সলিডের ডিটা বোঝাইতে চাইছিলেন। ও ইয়েস ইয়েস ইয়েস, ডিপেন্ডেন্সি ইনভার্সন। এখন একটা জিনিস তোমাকে সিম্পলি বোঝাই, ডিপেন্ডেন্সি ইনভার্সন মানে কি, একটা জিনিস আরেকটা জিনিসের উপর নির্ভর করে না। দেখো তো এখানে সেলিব্রিটি কি ফ্যানের উপর নির্ভর করতেছে, বা ফ্যান কি কোন সেলিব্রিটির উপর নির্ভর করতেছে? হ্যাঁ নাকি না, আমাকে আগে এটা বলো। আমার সেলিব্রিটি কি ফ্যানের উপর নির্ভর করতেছে, বা ফ্যান কি আমার সেলিব্রিটির উপর নির্ভর করতেছে কিনা? না। কেন না? স্যার এখানে দুইজন মানে সেলিব্রিটি তো নিজের মতো পোস্ট করতেছে, আর ফ্যান তো নিজের মতো ফলো করতেছে, আনফলো করতেছে। এক্স্যাক্টলি, এটাকে বলা হয় ডিকাপলিং। ডিকাপলিং মানে হলো কি ডিপেন্ডেন্সি ইনভার্সন। একটা ক্লাস অন্য কোনো ক্লাসের উপর ডিপেন্ড করে না। আমার সেলিব্রিটি ক্লাস আমার মতো অ্যাড করতেছি, রিমুভ করতেছি, পোস্ট করতেছি, আমার ফ্যান আমার মতো নোটিফিকেশন পাইতেছি বা ইয়া করতেছি, আমার সেলিব্রিটি রিমুভ করতেছি, অ্যাড করতেছি। একটা ক্লাস অন্য আরেকটা ক্লাসের উপর যখন নির্ভর করে না, তখন সেটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনভার্সন। এখন কখন এটা নির্ভর করবে আমি বলি। ধরো তুমি একটা ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাকাউন্ট না খুলে লগ ইন করতে চাও। অ্যাকাউন্ট না খুলে তুমি যখন লগ ইন করতে চাও, তোমাকে কি করবে, এই যে সাইন আপ পেজের মধ্যে পাঠিয়ে দিবে। সাইন আপ পেজে তুমি করবা, তারপর যে হলো তুমি লগ ইন করতে পারবা। তাহলে লগ ইন জিনিসটা কি সাইন আপের উপর ডিপেন্ড করতেছে না? সাইন আপ ছাড়া তো তুমি লগ ইন করতে পারতেছো না। এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। ব্যাঘাত ঘটায়। ব্যাঘাত ঘটায় মানে এটার এগেইনস্টে যায়। নিয়ম হলো কি একটা ক্লাস কখনো আরেকটা ক্লাসের উপর ডিপেন্ড করবে না, কিন্তু লগ ইন, সাইন ইন আর সাইন আপ এখানে একটা আরেকটার উপর ডিপেন্ড করে। এই তারপর বলো। আচ্ছা তারপর বলো না, আমরা হলে কুইজ করব। কুইজ জানি কবে, আমাদের পরের ক্লাস হলো কি সোমবার। সোমবার স্যাডলি পহেলা বৈশাখ পড়ে গেছে। তারপরে ক্লাস কি বৃহস্পতিবার না নাকি? আমাদের তাহলে সর্বশেষ কুইজ, সর্বশেষ ক্লাস হলো কি থার্সডেতে। থার্সডেতে হলো কি তোমাদের কুইজ 3 হবে। কুইজ 3টা সবাই দাও, ভালো মতো দাও। তোমাদের পরীক্ষা 19 তারিখ থেকে না? জি স্যার। মোস্ট প্রবাবলি প্রথম পরীক্ষায় হবে ডিজাইন প্যাটার্ন। দিয়ে দিছে? জি স্যার। আর শেষ করে পরীক্ষা? স্যার আমাদের মনে হয় 23 তারিখ, 23 বা 24। আচ্ছা যাই, প্রথম পরীক্ষা হলো কি 3 দিন পরীক্ষা। নরমালি সবার পরীক্ষা শেষ হবে 24 তারিখে। 24 তারিখে সবার পরীক্ষা শেষ। 26 তারিখে মনে হয় ডিপার্টমেন্টের পরীক্ষা শেষ। 26 তারিখ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, তোমাদের এই জাস্ট 19 তারিখে যদি হয় 17 তারিখে সবাই পরীক্ষাটা দিতেই তো হবে, কারণ কুইজ 3 তে যা কোয়েশ্চেন দেখবা ফাইনালে গিয়ে একই টাইপের কোয়েশ্চেন পাবা, একদম হুবহু সেম, কোনো চেঞ্জ নাই, হুবহু সেম থাকবে। টপিক হলো গিয়ে এই 3টা, অবজারভার, এমভিসি আর সলিড। অবজারভার থেকে আমি কোয়েশ্চেন এখনই বলে দিচ্ছি, অবজারভার থেকে আউটপুট যাবে, এমভিসি থেকে তোমার আর্কিটেকচারটা ডেসক্রাইব করতে হবে, সলিড থেকে একটা সিনারিও থাকবে। 5 5 5 15। আর কোয়েশ্চেন আমি সোজা করবো, আর প্যাচ টেস্ট দিব না। বহুত প্যাচ টেস্ট হয়েছে, বহুত ইন্টার্নশিপ হয়েছে, আমি এবার কোয়েশ্চেন সোজাই করব। তোমরা জাস্ট একটু বুঝে আনসারটা করবো, কোয়েশ্চেনটা পড়ে আনসার করবো।
দয়া করে দেখা দেখি করো না, চ্যাট জিপিটি ইউজ করো না। কথাটা অনেকবার বলছি, তাও করো। আমি আবারও বলছি চ্যাট জিপিটি ইউজ করো না। চ্যাট জিপিটি এখন সেমিস্টারের লাস্টে এই কাজ করে মানে বোধহয় গ্রেডটা নাম্বার না, যতটুকু পারো লিখো, আমি নাম্বার দিয়ে দিব। মিডে আমি অনেক ট্রাই করছি ইয়া করার, কিন্তু এই কয়েকটা জায়গায় সবাই ধরা খেয়েছে, যার জন্য মনে হয় নাম্বারটা উঠেই নাই। ফাইনালে আশা করি এরকম এত প্যাচ টেস্ট দিব না, ফাইনালে কোশ্চেন সোজাই থাকবে, ওইটা আনসার করো তাহলে হবে, খাতা ফাঁকা রাখো না। থার্সডে হয়তো আমাদের লাস্ট ক্লাস হবে, ওই দিনে আমাদের শেষ সাক্ষাৎ, ভালো মতো পড়ে আইসো। আচ্ছা, সি সেকশনের ক্লাস কবে জানি একটু বলো তো। সি সেকশন স্যার থার্সডেতেই। আচ্ছা, তাহলে থার্সডেতে সি এরও কুইজ হবে, এ এরও কুইজ হবে, ডি এরও কুইজ হবে, আবার বি এর কুইজ আছে। ও মা গো। আচ্ছা, এই তো স্যার বলো। স্যার সি সেকশনের মিডের খাতা কি দেখেননি আপনি? কেন দেখবো না? স্যার মার্ক তো দিলেন না। তোমাদেরকে তো এই যে ইয়াতে গ্রুপের মধ্যে মার্ক দিলে সমস্যা হয়। আমি বলি কথাটা, আমি একটু বুঝাই বলি। ধরো আমি গ্রুপের মধ্যে মার্ক দিলে অনেকের এই ঝামেলাটা হয়, আবার আমি যদি এখন পোর্টালে মার্কটা দিয়ে দেই, তো আমার ধরো একটা স্টুডেন্ট পাইলো হলো কি 78, ওরে কি আমি 2 মার্কের জন্য এ প্লাস দিব না? আমার তো 2টা মার্ক বাড়াইতে হবে। তো তখন আমি একটু প্লাস মাইনাস করে মিডে বা সামহাউ কোনো একটা জায়গায় ওটা 80 বানায় দিই। তো পোর্টালে আপলোড দিয়ে দিলে এই কাজটা আমি করতে পারবো না, এটা হলো সমস্যাটা। এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমাদেরকে যে থার্সডেতে আসবো না, ওই দিন খাতা দেখায় দিব, তাহলে মার্ক জানিয়ে ফেলতে পারবা। ডিরেক্ট খাতায় দেখো। স্যার ওইটা করলে ভালো হয়। ওইটাই করো, মার্কও সবারটা জানা লাগবে না, পোর্টালে আপলোড দেওয়া লাগবে না, ডিরেক্ট খাতা দেখো, তাইলেই হবে। স্যার আমাদের একটু দেখেন না স্যার একটু ফাইনালের সিলেবাসটা যদি একটু মানে রিপিট করতেন, আর মানে কোন ফাইনালের সিলেবাসটা দেখো। ফাইনাল কত মার্কস আমি নিজেও জানি না। ফাইনাল পরীক্ষা হবে 40 নম্বরে। 40 নম্বরের মধ্যে প্রথমে আসি হলো গিয়ে ফ্যাক্টরি, ফ্যাসাড আর অবজারভার। আমি লিখে দিই, এই যে এই দুইটা হলো গিয়ে হুবহু সেম টু সেম কুইজের কোশ্চেন হবে। আচ্ছা, পুরাটুকু এই যে আসলে পুরাটুকুই যা দেখতেছো না, পুরোটুকুই কুইজের কোশ্চেনের মতো হবে ফাইনালের কোশ্চেন। কুইজে যা দেখছো এক্স্যাক্টলি তাই পাবা। ফ্যাক্টরি থেকে, ফ্যাসাড থেকে কি দেখছো? একটা সিনারিও দেওয়া ছিল তোমাদেরকে, সিনারিও থেকে তোমরা কোড লিখছো, সিনারিও থেকে তোমরা ইউএমএল আঁকাইছো। ফাইনালও সেম, সিনারিও দেওয়া থাকবে, কোড লিখবা, ইউএমএল আঁকাবা। অবজারভার, এমভিসি আর সলিড থেকে কি আসবে? বৃহস্পতিবার দিন যে কুইজটা দিবা, যা কুইজ দিবা তার পরশু দিন একই টাইপের কোশ্চেন পাবা। ঠিক আছে? এমন কোনো কিছু দেখবো না যেটা তুমি জীবনে প্রথম দেখতেছো, এরকম হবে না। আমি পড়াইছি, আমি কোয়েশ্চেন করব, আমি বলতেছি, কুইজে যা আসছে তাই আসবে ফাইনালে, শেষ। আচ্ছা, রিফ্যাক্টরিং এবং কোর্স মেলের যে ব্যাপারটা, এটা হচ্ছে মিডে যেরকম আসছিল এরকম, মিডের আগে যে কুইজ নিয়েছিলাম যেরকম আসছিল সেম। তোমাদেরকে একটা কোড দেওয়া থাকবে, কোড থেকে কোর্স মেলের নামগুলো লিখবা, রিফ্যাক্টরিং টেকনিক্যাল গুলা লিখবা। আর আমি চেষ্টা করব রিফ্যাক্টর যে কোডটা তোমাদের লিখতে হয়তো, এটা হচ্ছে ছোট করে দেওয়ার। খুবই সিম্পল একটা ছোট্ট একটা অংশ, ধরো 5 লাইন বা 6 লাইনের একটা রিফ্যাক্টর কোড লিখবা। এই 2 ঘন্টার ফাইনাল পরীক্ষা দিবা, আশা করি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ফাইনালটা ভালো মতো যাও। যদি কারো মিডের নাম্বার কম পায় থাকো, কুইজের নাম্বার কম পায় থাকো, মন খারাপ থাকে, ফাইনাল নাম্বার দিয়ে ইনশাল্লাহ বুস্ট হয়ে যাবে, কোনো প্যারাই নেই। স্যার মিডের মতো একটা রোডম্যাপ দিন। এই মিডের রোডম্যাপ বানাইছে সঞ্জয় ভাই, এমন কঠিন জিনিস, ওই রোডম্যাপ আমি খুলিও নাই। আমাকে সবাই মেসেজে, স্যার এটা কি ওটা কি, পরে আমি খুলে দেখি ভাই যে রোডম্যাপ দিছে, রোডম্যাপ দেখলে মানে মাথা ওলা যাবে। রোডম্যাপ হলকে কুইজের কোশ্চেন, আর কিছু কুইজের কোশ্চেনগুলো তাহলে স্যার কাইন্ডলি দিয়ে দিব না, আমাকে জাস্ট একটু মনে করে দিও, আমি দিয়ে দিব। রোডম্যাপ হলো কি আমার কুইজের কোশ্চেন, আর কিচ্ছু না। আমি যা কুইজের কোশ্চেন করছি ওইটাই হলো কি তোমাদের ফাইনালে আসবে। এবার আমাদের আসলে একটা ঝড় গেছে বলতে অনেক প্যারা গেছে। আসলে ক্লাসটা সেরকম ভাবে হয় নাই, ঈদের মধ্যে ক্লাস কেউ করতেও চায় না, ক্লাস
মানে যাও হয় না। আরেক কাহিনী হইলো তোমাদের ড্যাফোডিলে জেএমসি ডিপার্টমেন্টে ক্লাস ক্যান্সেলের ইয়ার নিয়ে। যাই হোক, আচ্ছা এই পর্যন্তই আমাদের, তাহলে বৃহস্পতিবার দিন দেখা হবে। সবাই ভালো থাকো, বাই বাই। তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো প্যারা নাই, অ্যাটেন্ডেন্স এর নাম্বার দিয়ে দিব। তোমাদের প্রেজেন্টেশন 15 তারিখ দয়া করে একটু ভালো মতো জমা দিও। তোমাদের অ্যাসাইনমেন্ট হয়তো 15 তারিখ, ওইটাও দয়া করে একটু ভালো মতো জমা দিও। তাহলে স্যার অ্যাসাইনমেন্টটা একটু যদি আবার বলতেন কিভাবে করব। মামা কিভাবে করবা, কি খাতায় লিখবা বা টাইপ করবা? স্ক্রিনশট নিয়ে দিতে বলছিলেন নাকি এরকম কিছু একটা বলছিলেন? না, অ্যাসাইনমেন্ট আবার স্ক্রিনশট কই পাবো? ওকে স্যার, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট হলো গিয়ে যে তোমাদের অ্যাসাইনমেন্টে একটা কভার পেজ থাকে না, কভার পেজটা উপরে রাখো। আচ্ছা সবাই কভার পেজ অ্যাড করো, কিন্তু কভার পেজ ছাড়া আবার কেউ দিও না। উপরে কভার পেজটা রাখো, নিচে তুমি টাইপ করে দাও, খাতায় লিখে দাও, কলমে লিখে দাও, পেন্সিলে লিখে দাও, নোটপ্যাডে লিখে দাও, যেভাবে ইচ্ছা লেখা দাও, কোনো সমস্যা নেই, যেভাবে পারো লিখে দাও। এই তো ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।